ক্রোনোলজি, সেফোলজি, সাইকোলজি, এই তিনটে শব্দই আপনার কাছে বেশ পরিচিত শব্দ। ইংরেজি হলো, এই শব্দগুলোর সাথে আপনি ওয়াকিবহাল, শুনে থাকবেন, শুনে থাকেনও, মাঝে মধ্যে এসব কথা শোনেন। কিন্তু বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে এই ক্রোনোলজি, সেফোলজি এবং সাইকোলজি, এটা কেন আমরা বলছি সেটাই কিন্তু আজকে আলোচনা করব পারফেক্ট পলিটিক্স পর্যালোচনায়। নমস্কার, আদাব, আমি আপনাদের প্রবীর বিশ্বাস, আর আপনারা দেখতে শুরু করেছেন প্রত্যেক দিনের অভ্যেস মতো বিশ্বজোড়া বাঙালির আওয়াজ এমকে ডিজিটাল। এই যে কেন বললাম ক্রোনোলজি, প্রথমে ক্রোনোলজিটা বোঝার চেষ্টা করুন। রাহুল গান্ধী কোলারে 4 বছর আগে একটি বক্তব্য লিখেছিলেন, তারপরে সেই বক্তব্য নিয়ে মামলা হলো, কোলারে না হয়ে সুরাটে। সে মামলা ধামাচাপা পড়ে গেল। মামলাকারী নিজেই বললেন এই মামলার প্রয়োজন নেই, আবার মামলাকারী নিজেই বললেন যে না, এই মামলার প্রয়োজন আছে, শুনানি হোক। ঝড়ের বেগে শুনানি হলো, 1 মাসের মধ্যে রায় বেরিয়ে গেল। ক্রোনোলজি পরপর বুঝতে থাকুন। রাহুল গান্ধী সংসদে আডানি সাহেবের সাথে নরেন্দ্র মোদীর সম্পর্ক কি প্রশ্ন তুললেন। 20,000 কোটি টাকার ইনভেস্টারকে কে পুঁজিটা লাগিয়েছে সেই নিয়ে প্রশ্ন করলেন, এবং তারপরের দিনই আদালত তাকে সাজা দিল। কি সাজা দিল? মানহানির মামলায় ম্যাক্সিমাম সাজা যেটা হয় 2 বছরের, আর 2 বছরের সাজাপ্রাপ্ত কোনো আসামি তিনি সংসদ পদ তার থাকে না, সংসদ পদ চলে যায়। রাহুল গান্ধীর সংসদ পদ চলে গেল, এবং শুধু তাই না, তিনি যে সরকারি বাসভবন ব্যবহার করেন সেখান থেকেও তাকে উচ্ছেদের নোটিশ পাঠানো হলো। এ তো গেল ক্রোনোলজি। এবার সেফোলজিটা কি? সেফোলজি হচ্ছে যে এই করে ভোট ব্যাংকে কতটা তার প্রভাব ফেলবে। রাহুল গান্ধীকে কোণঠাসা করে নরেন্দ্র মোদী এবং তার গোটা সরকার যেভাবে উঠে পড়ে লেগেছে, এই যে কোণঠাসা করে তারা কি ভোট ব্যাংক বাড়াতে পারবে, এটা হচ্ছে সেফোলজি। এই ভোট ব্যাংক বাড়ানোর প্রক্রিয়া খেলা খেলতে গিয়ে নরেন্দ্র মোদী সাহেব এবং তার তামাম থিঙ্ক ট্যাঙ্ক একটা বড় ভুল করে ফেলেছেন। এই যে রাহুল গান্ধীকে জেলে পাঠানোর ব্যবস্থা করলেন, এবং রাহুল গান্ধী 1 মাসের জামিনে আছেন। 1 মাস পরে রাহুল গান্ধী যদি জামিন না নেন বা উচ্চতর আদালতে না যান, খুব স্বাভাবিকভাবেই রাহুল গান্ধী কিন্তু জেল খাটতে হবে রাহুল গান্ধী। এবং এই জেল যাতে খাটতে না হয় এবং রাহুল গান্ধী যাতে জেলে না যান, তার জন্য সবচেয়ে বেশি মরিয়া প্রচেষ্টায় নেমে পড়েছে ভারতীয় জনতা পার্টি। কারণ তারা বুঝে গিয়েছে যে রাহুল গান্ধী জেলে গেলে কিন্তু এই যে রাহুল গান্ধীকে শুধু বরখাস্ত করা হয়েছে সংসদ পদ থেকে, এটা নিয়েই সমস্ত বিরোধীরা এককাঠা হয়ে গিয়েছে। কপিল সিব্বলের মতন নেতা, যিনি কংগ্রেস ছেড়ে বেরিয়ে এসেছিলেন, এবং অনেকেই, শরদ পাওয়ার, মমতা ব্যানার্জি, অখিলেশ যাদব, প্রায় প্রত্যেক বিরোধী দল আজকে কংগ্রেসের পাশে এসে দাঁড়িয়েছে এই রাহুল গান্ধীকে বহিষ্কার করার। এখান থেকেই কিন্তু অশনি সংকেত দেখতে শুরু করেছে মোদীবাবু। দেখতে শুরু করেছে এই কারণেই বলছি, কারণ মোদী কিন্তু এটা এক্সপেক্ট করেননি, বা বিজেপি কিন্তু এটা এক্সপেক্ট করেনি। কারণ মোদী ভেবেছিলেন যে রাহুল গান্ধীকে জেলে পাঠিয়ে দিলে বিরোধী ঐক্যটা খান খান হয়ে যাবে, কিন্তু হলো উল্টো। সমস্ত বিরোধীরা এসে দাঁড়ালেন কংগ্রেসের পাশে, রাহুল গান্ধীর পাশে। এবং রাহুল গান্ধী তার আগে যে ভারত জোড়ো যাত্রা করলেন, তা নিয়ে একটা ব্যাপক জনসমর্থন তিনি পেয়েছিলেন। নিঃসন্দেহে তাকে যারা পাপ্পু বলতো, তারাই এখন পাপ্পু হয়ে ঘরে বসে আছে, রসে বসে কাটাচ্ছে। আর রাহুল গান্ধী পথে পথে হেঁটে প্রায় 5,000 কিলোমিটার পদযাত্রা করে ফেললেন। এটা একটা দুশ্চিন্তায় রেখেছিল বিজেপিকে। তারা ভেবেছিলেন যে রাহুল গান্ধী যেরকম অ্যামেচার পলিটিক্স করেন, এই আছেন এই নেই, আজকে রাজনীতি করছেন, কালকে ইতালিতে, পরশু হয়তো সিঙ্গাপুরে, তারপর দিন হয়তো মালদ্বীপে, এরকম ভাবে তিনি রাজনীতিটা করে এসেছেন। আমরা দেখেওছি, এবং তার সমালোচনাও আমরা করেছি আমাদের চ্যানেলে বসে, যে এইভাবে রাজনীতি হয় না। রাজনীতির একটা কনসিস্টেন্সি থাকা দরকার, একটা নিয়ম নীতি থাকা দরকার, একটা লাগাতার প্রচেষ্টা থাকা দরকার, কারণ রাজনীতি একদিনের জিনিস না। রাহুল গান্ধী এই ভুলটা কিন্তু আর করলেন না। ভারত জোড়ো যাত্রায় যে সাফল্য তিনি পেলেন, সেই সাফল্য ধরে রাখতে কিন্তু তিনি মরিয়া হয়ে গেলেন, এবং খুব যথাযথভাবে আডানি ইস্যুটা তুলে আনলেন সংসদে। রাহুল গান্ধীকে প্রথমে বলতে দেওয়া হলো না, প্রথমে তার মাইক বন্ধ করা হলো, আরো একটা ক্রোনোলজি। তারপরে তারকে বলতেই দেওয়া হলো না, মানে তিনি বলবেন তার আগেই সংসদ মুলতবি করে দেওয়া হলো, আর তারপর তাকে তো সংসদ ভবন থেকে বেরই করে দেওয়া হলো। এইভাবে কারুর কণ্ঠরোধ করে রাখা গিয়েছে কি? কারুর কণ্ঠরোধ করে রাখা যায়নি।
রাহুল গান্ধী যদি আজ জেলে যান, সবচেয়ে বেশি বিপদে পড়বে ভারতীয় জনতা পার্টি। রাহুল গান্ধীর হয়তো কিছুদিন জেল খেটে তারপরে হয়তো উচ্চতর আদালতে যাবেন, বেরো হয়ে আসবেন। তিনি যদি 15 দিনের জন্য জেলে থাকেন, গরাদের ওপারে থাকেন, মানুষ কিন্তু কৈফিয়ত চাইবে ভারতীয় জনতা পার্টির কাছে। কারণ এই যে নিচু আদালতগুলো, ছোট আদালত, বড় আদালতের রায় চলে যাচ্ছে রাফায়েলের পক্ষে, রাফায়েলে কোনো দুর্নীতি হয়নি এই কথা বলার পর বিচারপতি সোজা চলে যাচ্ছেন গটগট করে রাজ্যসভায়। কিন্তু এবার একটু মুশকিল আছে। DY চন্দ্রচূড় আমাদের প্রধান বিচারপতি, সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি, তাকে কিন্তু কিছুতেই মচকানো যাচ্ছে না। এই যে দুর্নীতি বলুন, যাই বলুন, যে আদানি ঘোটালা, যা নামে ডাকুন আপনি, এটা নিয়ে একটি তদন্ত কমিটি করতে চেয়েছেন DY চন্দ্রচূড়। কেন্দ্রীয় সরকার সঙ্গে সঙ্গে একটি বন্ধ করা খাম চন্দ্রচূড় সাহেবের কাছে পাঠালেন যে আমরা একটা লিস্ট তৈরি করে দিয়েছি, আপনি দেখুন। চন্দ্রচূড় সাহেব ফেলে ছিঁড়ে ফেলে দিলেন। কোনো বন্ধ কাম রাজনীতি চলবে না, যা বলার আছে হয় সামনে বলুন, আর না হয় বিবৃতি দিয়ে জানান। এইভাবে বন্ধ কামে রাজনীতি চলবে না। বিপাকে পড়ল ভারতীয় জনতা পার্টি। এরই মধ্যে অরবিন্দ কেজরিওয়াল আরো একটা বোম ফাটিয়ে ফেললেন। অরবিন্দ কেজরিওয়াল দাবি করছেন, তিনি কার কাছে, কোনো বিজেপি নেতার কাছে শুনেছেন যে এই যে 20,000 কোটি টাকার বিদেশি কোম্পানি থেকে নিয়োগ হয়েছে আমাদের দেশে, এই 20,000 কোটি টাকার মালিক আসলে নাকি নরেন্দ্র মোদী। ভাবুন, একটা রাজ্যের মুখ্যমন্ত্রী বিধানসভায় দাঁড়িয়ে এরকম কথা বলছেন, মানে অন রেকর্ড এই কথা বলছেন। এই কথার অবশ্যই গুরুত্ব আছে। এটা নয় যে তিনি জনসভায় বলছেন, বিধানসভার মধ্যে দাঁড়িয়ে বলছেন, সরকারি বিবৃতি। আসুন শুনে নি केजरीवाल साहब की बोलेছিলেন। कुछ दिन पहले बीजेपी का एक बहुत बड़ा नेता मिला मेरे को, उससे काफी लंबी चर्चा हुई मेरी, और उसने जो जो बातें बताई वो इतनी चौंकाने वाली थी कि आप सब सुनोगे तो रोंगटे खड़े हो जाएंगे। उसने मेरे से पूछा कि केजरीवाल जी आपको क्या लगता है, मोदी जी अडानी की इतनी मदद क्यों करते हैं? मैंने कहा दोस्त हैं दोनों इसीलिए करते हैं। कहता बस इसलिए। कहता मोदी जी ने आज तक किसी के लिए कुछ नहीं करा, अपनी वाइफ के लिए कुछ नहीं करा, अपनी मां के लिए कुछ नहीं करा, उनके भाई गुजरात में रहते हैं उनके लिए, किसी रिश्तेदार के लिए कुछ नहीं करा, राजनीतिक गुरु के लिए कुछ नहीं किया। वो अपने दोस्त के लिए इतना कुछ करेंगे, ऐसा कैसे हो सकता है? दोस्त पे इतने मेहरबान क्यों हैं? ऐसी भी क्या दोस्ती है? आज के जमाने में कौन कोई भाई के लिए कुछ नहीं करता, दोस्त के लिए कौन करता है? तो मैंने कहा फिर क्या मामला है? कहता आप खुद सोचो, इतना बड़ा क्राइसिस हुआ, हिंडनबर्ग की रिपोर्ट आई, चारों तरफ थू थू हुई, पूरा क्रैश कर गया अडानी ग्रुप। मोदी जी इतने स्वार्थी आदमी हैं कि अगर केवल मामला दोस्ती तक होता तो 2 मिनट में उसको साइड करते और कहते मेरा कोई लेना देना नहीं इससे। अभी भी उसको बचाने में लगे हुए हैं। कभी एसबीआई को कह रहे हैं इसको पैसे दो, आज अखबार में आया पीएफ वालों को भी बोला इसको पैसे दो, सारी एजेंसी अभी भी उसको पूरी तरह से उसको बचाने में लगे हुए हैं। तो मैं भी अचंभे में रह गया कि मामला तो कुछ अलग ही है कि ऐसा भी क्या दोस्त हो गया कि दोस्त डूब रहा है और फिर भी उसको पूरी तरह से, इतना बड़ा पॉलिटिशियन है, पॉलिटिशियन के लिए तो परसेप्शन सबसे इंपॉर्टेंट होती है। कोई आसपास वाला अगर कहीं, वो तो आदमी कह देता है यार मेरे से मिलना बंद कर दियो कल से, वो उसको अभी भी बचाने में लगे हुए हैं। और उसने मेरे को बताया कि, मैंने कहा फिर मामला क्या है? तो कहता है जी अडानी तो केवल फ्रंट है, अडानी में सारा पैसा मोदी का लगा हुआ है। मैंने कहा ये कैसे हो सकता है? ये नहीं हो सकता। कहते हैं अडानी के अंदर सारा पैसा मोदी जी का लगा हुआ है, अडानी केवल फ्रंट है, अडानी तो केवल मोदी जी का पैसा मैनेज करता है, मैनेजर है।
उसको 10%, 15%, 20% इतनी कमीशन मिलती है, बाकी सारा का सारा पैसा मोदी जी का लगा हुआ है। अगर कल को जांच हो गई, जेपीसी बैठ गई, ईडी की जांच हो गई, सीबीआई की जांच हो गई, तो अडानी नहीं डूबेगा, मोदी जी डूबेंगे। जिस दिन अडानी डूबा उस दिन मोदी जी डूबेंगे। मैंने कहा यार उनको पैसे की क्या जरूरत है, प्रधानमंत्री जी को, मोदी जी को, उनके ना आगे कोई ना पीछे कोई, उनको क्या पैसे की जरूरत है? तो कहता है सर पैसे की हवस होती है, लत होती है। कहता है इतने दुनिया में इतने बड़े बड़े अमीर आदमी हैं, उनको कोई अब और पैसे की थोड़ी जरूरत है, लगे पड़े हैं सारे, और पैसा और पैसा और पैसा। बोला हवस होती है। बोला जिस दिन अडानी दुनिया का सेकंड रिचेस्ट मैन बना था, अडानी दुनिया का सेकंड रिचेस्ट मैन नहीं बना था, मोदी जी दुनिया के सेकंड रिचेस्ट मैन बने थे। और अब मोदी जी का ख्वाब है, उनका सपना है कि वो दुनिया के रिचेस्ट मैन बनना चाहते हैं। प्रधानमंत्री तो बन गए, वो दुनिया के रिचेस्ट मैन बनना चाहते हैं। फिर उसने मेरे को एक एक करके, मैं बड़ा धीरे धीरे उसकी बातों पे, पहले तो मैं एकदम शॉक हो गया, ये कह क्या रहा है कि अडानी के अंदर सारा पैसा मोदी जी का लगा है। फिर वे धीरे धीरे उसने एक एक करके बातें खोल के समझानी चालू की। कहता है मोदी जी श्रीलंका गए, श्रीलंका के राष्ट्रपति राजापाक्सा हैं। राजापाक्सा को मोदी जी ने जबरदस्ती करके वहां का विंड प्रोजेक्ट अडानी को दिलाया। क्यों दिलाया? मैं आप लोगों से पूछना चाहता हूं, आप में से कोई विदेश जाएगा तो वहां की किसी एजेंसी को जबरदस्ती करके अपने भाई को, रिश्तेदार को ठेका दिला के आओगे क्या? ऐसे कोई करता है क्या? मोदी जी ने जबरदस्ती राजापाक्सा के ऊपर प्रेशर डाल के वहां का विंड प्रोजेक्ट अडानी को दिलाया। अडानी को नहीं दिलाया, खुद लिया वो प्रोजेक्ट। वो मोदी जी का प्रोजेक्ट है, वो अडानी का प्रोजेक्ट नहीं है। और ये बात कैसे निकली? वहां का जो बिजली बोर्ड है श्रीलंका का, जैसे अपने यहां स्टैंडिंग कमेटी है असेंबली की, पार्लियामेंट की स्टैंडिंग कमेटी है, वैसे उनकी भी पार्लियामेंट की स्टैंडिंग कमेटी होती है। तो वहां पे पार्लियामेंट की, श्रीलंका की पार्लियामेंट की स्टैंडिंग कमेटी ने जब उनके बिजली बोर्ड के चेयरमैन को बुलाया और बोले तूने ये प्रोजेक्ट अडानी को क्यों दिया, तो उसने कहा जी राजापाक्सा साहब ने मेरे को बुलाया था, उन्होंने कहा मोदी जी मेरे पे बहुत प्रेशर डाल रहे हैं कि ये प्रोजेक्ट अडानी को दो। मोदी जी बांग्लादेश गए, बांग्लादेश वालों को बिजली खरीदनी थी, 1500 मेगावाट बिजली 25 साल के लिए। मोदी जी ने वो प्रोजेक्ट भी अडानी जी को दिला दिया। अडानी को नहीं दिलाया, मोदी जी ने वो प्रोजेक्ट खुद लिया। 25 साल तक 1500 मेगावाट बिजली खरीदने का प्रोजेक्ट बांग्लादेश का, वो भी मोदी जी ले आए अपने नाम पे। इजराइल गए, इजराइल के साथ भारत ने कई सारे रक्षा सौदे किए, रक्षा सौदे, वो सारे के सारे रक्षा सौदे अडानी को दे दिए। अडानी को नहीं दिए, मोदी जी ने खुद लिए। अभी 2-3 साल पहले 6 एयरपोर्ट की नीलामी हुई प्राइवेटाइजेशन के लिए, सरकार ने उनकी नीलामी करी, भाई प्राइवेट प्लेयर आके लो। उसमें एक कंडीशन थी कि उसी को दिया जाएंगे ये एयरपोर्ट जिसने पहले एयरपोर्ट का काम कर रखा है। हर सरकारी ठेके में होती है, हम सड़क बनाते हैं, कहते हैं भाई सड़क, जिसको ठेकेदार को सड़क बनाने का एक्सपीरियंस है उसी को दिया जाएगा। हम बिल्डिंग बनाते हैं, हम कहते हैं भाई ये पानी के वाटर ट्रीटमेंट प्लांट लगाते हैं, हम कहते हैं भाई जिसने WTP वाटर ट्रीटमेंट प्लांट इतने लगा रखे हैं उसी को दिया जाएगा। हम सीवेज ट्रीटमेंट प्लांट बनाते हैं, हम कहते हैं जिसको 20 साल का एक्सपीरियंस है, 15 साल का है, उसी को। इसमें भी ये कंडीशन थी कि जिसने इतने साल तक एयरपोर्ट चलाने का काम कर रखा उसी को दिया जाएगा। अब अडानी ने तो कर नहीं, मोदी जी ने तो कर नहीं रखा था, अडानी ने तो कर नहीं रखा था, तो क्या करते? आखिरी मोमेंट पे वो कंडीशन हटा दी गई, बोले कोई एक्सपीरियंस की जरूरत नहीं है। 6 एयरपोर्ट नीलामी पे थे, 6 के 6 एयरपोर्ट अडानी को दे दिए, अडानी को नहीं दिए। मोदी जी ने वो खुद 6 के 6 एयरपोर्ट खुद अपने नाम कर लिए।
आज 2021 नवंबर में एयरपोर्ट टेक ओवर किए, 2023 1.5 साल हुआ है। 1.5 साल के अंदर आज एयरपोर्ट का 30%, पूरे देश का एयरपोर्ट का जितना धंधा है, बिजनेस है, उसका 30% बिजनेस जो है वो मोदी जी के पास है। 30%, 1.5 साल के अंदर इतना बड़ा भारत देश, इतने एयरपोर्ट, 30% एयरपोर्ट का बिजनेस आज मोदी जी के पास है। एक और बड़ी इंटरेस्टिंग चीज हो रही है, ये ईडी और सीबीआई को इस्तेमाल करके बंदूक यहां रख के लोगों की फैक्ट्रियां छीनी जा रही हैं। मतलब 10 अक्टूबर 2018 को 10 अक्टूबर 2018 को कृष्णापट्टनम पोर्ट के ऊपर इनकम टैक्स की रेड हुई और 6 अप्रैल 2020 को 1.5 साल बाद वो पूरा एयरपोर्ट अडानी ने खरीद लिया। उसके यहां बंदूक रखते उसको कहा या तो दे दे और या जेल। तो वो अडानी ने नहीं खरीदा, वो मोदी जी के पास चला गया कृष्णापट्टनम एयरपोर्ट। 10 दिसंबर 2020 को एसीसी और अंबुजा सीमेंट पे रेड हुई और 2 साल बाद 16 अक्टूबर 2022 को दोनों सीमेंट प्लांट मोदी जी के पास चले गए। 2020 जुलाई को मुंबई एयरपोर्ट का मालिक था जीवीके, उसके ऊपर सीबीआई और ईडी की रेड हुई, एफआईआर हुई और 1 महीने बाद मुंबई एयरपोर्ट जो है वो मोदी जी के पास चला गया, अडानी के पास चला गया। तो ईडी और सीबीआई पे रेड कराते हैं, उसको धमकाते हैं फैक्ट्री वाले को, कंपनी वाले को कि या तो जेल जा और या तेरी फैक्ट्री हमको दे दे। ये इधर तो सुनते थे हरियाणा की तरफ ये तुच्छी, इधर इसकी फैक्ट्री भी छीन ली, पंजाब में भी सुनते थे इसकी भी फैक्ट्री छीन ली, इसकी। पूरे देश के अंदर ये इतनी गुंडागर्दी मची पड़ी है कि ईडी की रेड करा देते हैं, सीबीआई की रेड करा देते हैं, यहां बंदूक रखते हैं और कहते हैं या तो फैक्ट्री दे दे और या जेल जा। ये क्या चल क्या रहा है इस देश के अंदर? इन्होंने अभी थोड़े दिन पहले ऑर्डर निकाला कि सारे जितने पावर प्लांट हैं, जितनी राज्य सरकारें हैं, पंजाब सरकार की, हमारी जो सरकार है, उनके पास भी ऑर्डर आया, सारी सरकारों को जितना उनका कोयले की रिक्वायरमेंट है उसमें से 10% कोयला इंपोर्टेड इस्तेमाल करना पड़ेगा। और इंपोर्ट केवल मोदी जी करते थे, अडानी करता था। तो इसका मतलब आपको 10% अपना कोयला कंपलसरी, जरूरत नहीं है आपको कोयले की, लेकिन 10% कोयला आपको अडानी से खरीदना पड़ेगा। हमारे देश का कोयला 2000 रुपए टन है, इंपोर्टेड कोयला 20,000 रुपए टन है। 10 गुना दाम के ऊपर आपको अडानी से यानी कि मोदी जी से कोयला खरीदना पड़ेगा। इन्होंने सुप्रीम कोर्ट का एक और, जब कोयला घोटाला हुआ था अपने देश के अंदर, तो सुप्रीम कोर्ट ने आदेश दिया था कि अब कोयले की खदानें किसी भी प्राइवेट वाले को नहीं दी जाएंगी, सारी खदानें सरकारें। तो इन्होंने कुछ खदानें राजस्थान सरकार को दे दी, कुछ खदानें छत्तीसगढ़ सरकार को, कुछ खदानें पंजाब सरकार को, सरकारों में बांट दी। बाकी पूरे देश में केवल राज्य सरकारों के पास खदानें हैं। केवल अडानी के केस में उन्होंने एक्सेप्शन करके अडानी को कोयले की खदानें दे दी और उसमें भी ऑर्डर कर दिया कि 4000 कैलोरी से कम वाला कोयला जो है उसको रिजेक्टेड माल माना जाएगा, जबकि वो सबसे अच्छा कोयला माना जाता है और वो रिजेक्टेड माल इसको फ्री में मिलता है। तो कम से कम 2800 करोड़ रुपए का कोयला हर साल फ्री में मोदी जी ले जाते हैं। 2800 करोड़ रुपए का कोयला हमारी खदानों से हर साल मोदी जी निकाल के ले जाते हैं। শুনলেন তো কেজরিওয়াল সাহেব কি বললেন, এবং এই ঘটনা যদি সত্যি হয় তাহলে কিন্তু দেশের পক্ষে বিরাট একটা অশনি সংকেত, একটা বিরাট কিন্তু ক্ষতির সামনাসামনি হতে চলেছি আমরা। যে দেশের প্রধানমন্ত্রী করাপ্টেড হয় সে দেশ চলবে কি করে? কেজরিওয়াল সাহেব বলছেন, একদম স্পষ্ট করে বলছেন। কেজরিওয়াল কেন, তার দলের নেতা সঞ্জয় সিং একই কথা বলেছেন, প্রেস কনফারেন্সে বলেছেন। কিন্তু প্রেস কনফারেন্সের থেকেও আমরা বেশি গুরুত্ব দিচ্ছি যেটা তিনি বিধানসভার মধ্যে দাঁড়িয়ে বলেছেন। যাই হোক, একই কথা বলেছেন, তাই প্রেস কনফারেন্সটা আর দেখাচ্ছি না আপনাদের। কিন্তু যদি এই ঘটনা সত্যি হয় তাহলে কিন্তু দেশের পক্ষে ভয়ঙ্কর ব্যাপার। এবং আপনাদেরকে বলি, মোদি সাহেবের বিশেষ বন্ধু
ইসরায়েলের প্রধানমন্ত্রী নিজেও বিপদে আছেন। এই যে রাহুল গান্ধীকে গ্রেফতার করার বা তার জামিন না হওয়া বা ইত্যাদি ইত্যাদি, যে রাহুল গান্ধীকে জেলে পাঠানোর প্রস্তাব, তাকে সংসদ থেকে এক্সপেল করে দেওয়া, এবং বিবিসির অফিসে তদন্তকারী সংস্থা পাঠিয়ে মোদী সাহেব কিন্তু একটা বড় ভুল করে ফেললেন। আন্তর্জাতিক ক্ষেত্রে তার যে তিনি যে মাসিহা, তিনি যে ওই কিম জং এর মতন একটা বিরাট মাসিহা, এরকম একটা প্রমাণ করতে চাইছিলেন, এই মাসিহাগিরি কিন্তু আর হলো না। বিদেশ থেকে ছিচিক্ষার ভেসে আসছে। আমেরিকা পর্যন্ত বিবৃতি দিয়ে বলছে এটা নরেন্দ্র মোদী অন্যায় করেছেন, এবং বিদেশ থেকে কোনো সমর্থন নেই, সমর্থন চলে যাচ্ছে দেশের অভ্যন্তর থেকেও। কারণ 37% ভোট তারা পেয়েছিল, 35 না 37% ভোট, বাকি ভোট বিরোধীরা পেয়েছিল, ভাগাভাগি হয়েছিল, নরেন্দ্র মোদী দ্বিতীয়বার ক্ষমতায় এসেছিলেন, প্রথমবারও তাই। কিন্তু এইবার কিন্তু নরেন্দ্র মোদী সাহেব নিজেই সমস্ত বিরোধীদের এক কাট্টা করে দিলেন। এবং আপনাদেরকে বলি, দলের মধ্যেও তিনি কিন্তু চরম রাজনীতি করে চলেছেন। নীতিন গডকরির মতন একজন এফিশিয়েন্ট লিডার, তিনি পর্যন্ত বলতে বাধ্য হচ্ছেন রাজনীতিটা তার আর ভালো লাগছে না। অর্থাৎ এই যে পুরনো নেতা, যশবন্ত সিনহা বলুন, নীতিন গডকরি বলুন, পুরনো যত নেতা আছে তাদেরকে কিন্তু সাইড করা শুরু হয়েছে। লালকৃষ্ণ আদবানির জ্যান্ত প্রমাণ। যে সময় লালকৃষ্ণ আদবানিকে রাষ্ট্রপতি করার জন্য আওয়াজ উঠল, সেই সময় রাম মন্দির কেসে তাকে ফাঁসিয়ে দেওয়া হলো। সরকার চাইলে কিন্তু রাম মন্দির কেসে তাকে সরিয়ে রাখতে পারত, কিন্তু সেই মুহূর্তে আবার চাগিয়ে তোলা হলো, এবং চাগিয়ে তোলার ফলে তার আর প্রার্থীপদ পাওয়া হলো না রাষ্ট্রপতি। এইভাবে নরেন্দ্র মোদী যাদের সাথে রাজনীতি করেছেন, যাদের অনুকম্পায় রাজনীতি করেছেন, বা যাদের সাহায্য নিয়ে রাজনীতিতে বেড়ে উঠেছেন, নরেন্দ্র মোদী কিন্তু প্রত্যেককে একটা একটা করে সরিয়ে দিয়েছেন। এই এখন যাদের দেখেন, অনুরাগ ঠাকুর বলুন, তারপরে আরো কত নাম আছে, নাম প্রভু, সুরেশ প্রভু বলুন, অমিত শাহ বলুন, এদের নাম আগে কখনো শুনেছেন ভারতীয় রাজনীতিতে? শোনেননি তো। এখন তারা সর্বভারতীয় মুখ হয়েছেন নরেন্দ্র মোদীর দৌলতে। পিছিয়ে পড়েছেন লালকৃষ্ণ আদবানির মতন নেতারা, শত্রুঘ্ন সিনহার মতন নেতারা দল ছাড়তে বাধ্য হয়েছে, নীতিন গডকরির মতন নেতারা পিছিয়ে যাচ্ছেন। এরকম বহু পুরনো নেতাকে পিছিয়ে দিয়ে তিনি নতুন টিম তৈরি করে ভারতের প্রধানমন্ত্রী হয়েছিলেন। দলের অভ্যন্তরেও ক্ষোভ এই নরেন্দ্র মোদীর একনায়কতন্ত্র নিয়ে। এবং শুধু তাই না, আরএসএসও কিন্তু নরেন্দ্র মোদীর কাজে আর খুশি না। ফলে ঘরে বাইরে সাঁড়াশি চাপে আমাদের মোদী সাহেব। আসবো এই নিয়ে আলোচনায় ছোট্ট একটা বিরতির পর। ফিরলাম বিরতির পর। বেশ কয়েকটি টিভি চ্যানেল দেখছিলাম, ন্যাশনাল চ্যানেল দেখছিলাম, সেখানে রাহুল গান্ধীকে এক্সপেল করা, তার জেল হওয়া ইত্যাদি ইত্যাদি নিয়ে বিভিন্ন ডিসকাশন দেখছিলাম, বিভিন্ন আলোচনা দেখছিলাম হিন্দি ইংরেজি চ্যানেলগুলোতে। সেখানে আমি দেখতে পেয়েছি, আপনিও নিশ্চয়ই দেখেছেন, সেটা হচ্ছে সমস্ত বিজেপির যারা প্রবক্তা, বিজেপির যারা মুখপাত্র, তারা গিয়ে সমস্বরে বলছেন কেন রাহুল গান্ধী উচ্চ আদালতে যাচ্ছেন না, তার কাছে তো অপশন আছে, তার তিনি কেন জামিন নেবেন না। এখন গলার ফাঁস হয়ে গিয়েছে রাহুল গান্ধীর এই এক্সপেল হওয়া আর রাহুল গান্ধীর এই জেল। রাহুল গান্ধীকে সংসদ ভবন থেকে সরিয়ে দিয়ে এবং এই 2 বছরের সাজা করিয়ে তাকে সরিয়ে দেওয়া, অর্থাৎ পুরোটাই সাজা নয়, সাজিশ মনে হচ্ছে, যে পুরোটাই একটা চক্রান্ত মনে হচ্ছে। এই চক্রান্ত করে রাহুল গান্ধীকে সংসদ থেকে সরিয়ে দেওয়া, এটা যে কত বড় ভুল হয়েছে এখন কিন্তু মোদী সাহেবেরা বুঝতে পারছেন। তাই তারা বিভিন্ন প্রবক্তা, বিভিন্ন মুখপাত্র চ্যানেলে চ্যানেলে গিয়ে বলছেন রাহুল গান্ধীর তো উচ্চতর আদালতে যাওয়া উচিত, তার তো রাস্তা খোলা আছে, কিন্তু রাহুল গান্ধী সে পথ মারাচ্ছেন না। তিনি বলছেন যে তিনি ভয় পান না জেলে যেতে। তিনি বারবার বলছেন, তিনি একটাই প্রশ্ন লাগাতার করে যাচ্ছেন। শুধু রাহুল গান্ধী শুরু করেছিলেন, মহুয়া মৈত্র শুরু করেছিলেন, এই দুজন সাংসদ শুরু করেছিলেন আডানি ইস্যু নিয়ে। কংগ্রেসের রাহুল গান্ধী আর তৃণমূলের মহুয়া মৈত্র, এরা দুজন শুরু করেছিলেন। রাহুল গান্ধী বললেন যে
মোদি সাহেবের সাথে আদানি সাহেবের সম্পর্ক কি জানাতে হবে। মহুয়া মৈত্র প্রশ্ন তুললেন মালয়েশিয়া না মরিশাসের সেল কোম্পানি, 40টা সেল কোম্পানি থেকে 20,000 টাকা বিনিয়োগ হয়েছে আমাদের প্রতিরক্ষা বা অন্যান্য জায়গায়। এর মালিককে, এই 20,000 কোটি টাকার মালিককে এবং রাহুল গান্ধীর সাথে নরেন্দ্র মোদীর সাথে আদানি সাহেবের সম্পর্ক কি, এই প্রশ্নে অনড় হয়ে গেছে এখন বিরোধীরা। এবং তারা জেপিসি চাইছে, তারা বলছে যে যৌথ সংসদীয় কমিটি, জয়েন্ট পার্লামেন্টারি কমিটি দিয়ে এর তদন্ত করতে হবে, অর্থাৎ সমস্ত দলের নেতারা থেকে তদন্ত করবেন। রাজি হচ্ছেন না আমাদের মোদী সাহেব বা বিজেপি। কারণ আমাদের ধারণা হচ্ছে, এটা আমাদের এনকে ডিজিটালের পক্ষ থেকে বলছি, রাহুল গান্ধীর কাছে এবং মহুয়া মৈত্রের কাছে এমন কোনো গুরুত্বপূর্ণ তথ্য আছে যেটাকে ভয় পাচ্ছে মোদী সরকার, সম্ভবত ভয় পাচ্ছে মোদী সরকার। কারণ রাহুল গান্ধী একদম স্পেসিফিক্যালি বলছেন 20,000 কোটি টাকা কার বলুন, বলতে পারছেন না। তিনি সংসদে দাঁড়িয়ে প্রশ্ন করেছেন, উত্তর নেই। সংসদের বাইরে দাঁড়িয়ে প্রশ্ন করছেন, উত্তর নেই। কেন নেই? কোথায় সমস্যা? উত্তরটা দিলেই হয়। এর মধ্যে অরবিন্দ কেজরিওয়াল বললেন যে এই টাকাটা মোদির, সরাসরি আক্রমণ মোদিকে। এবার মোদি কি জবাব দেবেন? যথারীতি তিনি কোনো জবাব দেবেন না, যথারীতি এই বিষয়ে তিনি কথা বলবেন না। তিনি সাংবাদিকদেরকে বলবেন তিনি কোনো টনিক খান কিনা, আম কিভাবে কেটে খান, ইত্যাদি ইত্যাদি বলবেন, কিন্তু 20,000 কোটি টাকা কার এ কথা তিনি বলবেন না। আর তিনি যত না বলবেন তত মানুষের মনে সন্দেহ দানা বাঁধবে, দৃঢ় হবে যে নিঘাত নরেন্দ্র মোদী নিজের টাকা, তাই তিনি বলতে পারছেন না। আমরা এই নিয়ে বিস্তারিত আলোচনা করব। আমরাও আমাদের মতন করে খোঁজ খবর নিচ্ছি, তদন্ত চালাচ্ছি। জানি না আমরা সেই লক্ষ্যে পৌঁছতে পারবো কিনা, কিন্তু এটা ঠিক যে কিছু তো একটা গন্ডগোল আছে। 20,000 কোটি টাকা মোটেও কম টাকা নয়, সেটা বিদেশ থেকে আমাদের দেশে একটি কোম্পানিতে ইনভেস্টমেন্ট করা হচ্ছে এবং সেই কোম্পানি দেশের প্রতিরক্ষার ব্যাপারে যন্ত্রপাতি বানাবে। কত বড় ভয়ঙ্কর ব্যাপার! রাফায়েল ইস্যু যদি আর একবার খোলে, বিপাকে পড়বে নরেন্দ্র মোদী। ইতিমধ্যেই বিপাকে পড়েছেন, বিভিন্ন পুরনো মামলা বেরিয়ে আসছে, পুরনো মামলা, ধর্ষণ মামলা ইত্যাদি মামলা বেরিয়ে আসছে। ডিওয়াই চন্দ্রচূড় শক্তপোক্ত একজন মানুষ, শির দ্বারা সোজা করা মানুষ বলে মনে হচ্ছে আপাতত। কারণ আমাদের দেশের বিচারপতিরা শুরুটা একরকম করেন, তারপরে আর একরকম দেখতে পাই আমরা। নির্বাচনী ব্যবস্থার সংস্কার নিয়ে কিন্তু কঠোর পদক্ষেপ নিয়েছেন ডিওয়াই চন্দ্রচূড়। এখন পর্যন্ত মানুষটিকে শির দ্বারা শক্ত মনে হচ্ছে, উনিশ জানায় সেই মানুষটিকে। এবং এই মানুষটিকে কিন্তু রীতিমতো ভয় পাচ্ছে নরেন্দ্র মোদী সরকার, নরেন্দ্র মোদী স্বয়ং। কারণ এই মানুষটি এখনো 2 বছর তার সময়কাল আছে চাকরি, এই 2 বছরের মধ্যে কিন্তু তাকে সরানো যাবে না। এবং আমাদের উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড়, আইনমন্ত্রী কিরণ রিজিজু, তাদের পদত্যাগ নিয়ে, তাদেরকে সংসদ ভবন থেকে তাড়িয়ে দেওয়ার কথা নিয়ে কিন্তু বিরোধীরা শোরগোল শুরু করেছে, সলতে পাকাতে শুরু করেছে। আমরা আসবো একটা আলোচনায় সেই নিয়ে, আজকে নয়, সেটা অন্য একদিন, কারণ এখনো সলতেই পাকানো হচ্ছে। কংক্রিট কিছু হলে নিশ্চয়ই আপনাদেরকে জানাবো। এর মধ্যেই অভিষেক বন্দ্যোপাধ্যায় শহীদ মিনারের মিটিংয়ে বললেন, সুরাট আমাদেরকে পথ দেখিয়েছে। অর্থাৎ মানহানি করলে 2 বছরের সাজা চাওয়া যায়, সাজা হয়, নির্বাচনে অংশগ্রহণ করা যায় না, সংসদ বা বিধানসভা থেকে তাদেরকে তাড়িয়ে দেওয়া হয়। ইঙ্গিতটা বুঝতে পারছেন? কারা করা ভাইপো, কারা বিভিন্ন রকম নোংরা ভাষায় মুখ্যমন্ত্রীকে আক্রমণ করেছিলেন। এবং এই আক্রমণ করার জবাব তো যারা আক্রমণ করেছেন তাদেরকে দিতে হবে। সম্ভবত এই ব্যাপারেও কিন্তু তৃণমূল কংগ্রেস রাজ্যের মধ্যে কিন্তু একটা আলোড়ন সৃষ্টি করতে পারে বলে আমাদের ধারণা। আজকের এপিসোড কেমন লাগলো লিখে জানাতে ভুলবেন না, আর ভুলবেন না সাবস্ক্রাইব করতে। সকলে ভালো থাকবেন, নমস্কার।